আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই গণ অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে বোমা বর্ষণের নির্দেশ দেন শেখ হাসিনা। রাজাকার হিসেবে ফাঁসি দেওয়ার কথোপকথন ফরেনসিক টেস্টে প্রমাণিত। বিশ্ব নেতাদের সম্মানে ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। নৌকা স্থগিত রেখে ১১৫টি প্রতীক চূড়ান্ত করে নির্বাচন কমিশনের গেজেট। নেই শাপলা, ফিরেছে দাঁড়িপাল্লা। জলবায়ু উদ্বাস্তুদের জন্য সময় উপযোগী পদক্ষেপে গুরুত্ব আরোপ। দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোগের বাধ্যবাধকতা নিয়ে আলোচনা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রংপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশগত সংকট মোকাবেলায় সহায়ক হওয়ার প্রত্যাশা। এবং এশিয়া কাপের সুপার 4-এ ভারতের দেয়া ১৬৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে বাংলাদেশ। দেশের হয়ে টি-20-তে মুস্তাফিজের ১৫০ উইকেট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন জনের সাথে কথোপকথনে শেখ হাসিনা আন্দোলনকারীদের বিরুদ্ধে লিথল ওয়েপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে বোমা বর্ষণের নির্দেশ দিয়েছিলেন। সেই সাথে আন্দোলনকারীদের রাজাকার হিসেবে উল্লেখ করে তাদের ফাঁসি দেওয়ার কথাও বলেন। সিআইডির ফরেনসিক টেস্টে এর প্রমাণ পাওয়া গেছে বলে সাক্ষ্যে উল্লেখ করেছেন এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি আদালতকে বলেন, গত বছরের ডিসেম্বরে বিভিন্ন জনের সাথে শেখ হাসিনার কথোপকথনের ৬৯টি অডিও ও ৩টি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করেন। পরে সিআইডির ফরেনসিক টেস্ট করানো হয় ওই অডিওগুলোর। সাবেক মেয়র ফজলে নূর তাপস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের সাথে শেখ হাসিনার কথোপকথনের বিষয়টি ট্রাইব্যুনালে তুলে ধরেন প্রসিকিউটর। শেখ হাসিনা এবং ফজলে নূর তাপস তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন, এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথাল উইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে হবে। ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনাও এসেছে। শেখ হাসিনা এবং মাকসুদ কামাল সাহেবের যে ফোন আলাপ, তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছেন এবং তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি, এদেরকেও মেরে ফেলা হবে, ফাঁসি দেওয়া হবে। আন্দোলন দমন নিয়ে হাসানুল হক ইনুর সাথে একাধিক কথোপকথন নিয়েও সাক্ষ্য দেন সাক্ষী। শেখ হাসিনা এবং ইনুর মামলায় আপনারা যেটা দেখেছেন, ধরে নিয়ে যাওয়া হবে আন্দোলনকারীদেরকে, তারপরে আইনানুগ ব্যবস্থা হবে, কিন্তু আসলে জেলখানায় পাঠানো হবে না। স্ক্রলে বলা হবে যে তাদেরকে জেলখানায় পাঠাতে, বাস্তবে ছেড়ে দেবে। আর কি এই শব্দটা, তার মানে তাদেরকে মেরে ফেলা। পরে কথোপকথনের অডিওগুলো শোনেন আদালত। প্রসিকিউশন জানিয়েছে এরপরে সাক্ষ্য দিবেন এই মামলার তদন্ত কর্মকর্তা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব নেতাদের সম্মানে আয়োজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সাথে কুশল বিনিময় করেন।
নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিন জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাধারণ অধিবেশনের ফাঁকে এক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের নির্বিঘ্নে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতিসংঘ সদর দপ্তরে জ্যেষ্ঠ বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। অধিবেশনের ফাঁকে ডব্লিউটিওর মহাপরিচালক ডক্টর নগুজি অকোনজি ইউএলআর সঙ্গে বৈঠক করেন তিনি। বাংলাদেশ যাতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়ে সেজন্য বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বাণিজ্য সুবিধা হারানোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ যেন এমন সমস্যার মুখে না পড়ে সেজন্য ডব্লিউটিওর কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন ডব্লিউটিও প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তাদের সংক্ষিপ্ত কথোপকথনে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার, ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন এবং অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান বাংলাদেশি প্রবাসী সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস জানান, ফেব্রুয়ারির প্রথম দিকে নির্ধারিত সময়ের মধ্যেই দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে। মাতৃ স্বাস্থ্যসেবার জন্য বিশেষ করে গর্ভাবস্থায় নারীদের ঋণ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি গ্রামীণ নারীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার কথা বলেন। প্রধান উপদেষ্টা গ্লোবাল এডুকেশন ডিনারে অংশ নিয়ে পরিবর্তনশীল পৃথিবীতে সবাইকে শিক্ষার পক্ষে প্রচার চালানোর আহ্বান জানান। অনুষ্ঠানে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য প্রধান উপদেষ্টাকে বিগ চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। প্যারিসের মেয়র অ্যান হিডালগো দেখা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি অনুষ্ঠানেও যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে সামাজিক উদ্ভাবনের মাধ্যমে অর্থায়নের উপর জোর দেন তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই। নৌকা প্রতীক স্থগিত এবং শাপলা প্রতীক ছাড়াই ১১৫টি প্রতীক চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর আগে মঙ্গলবার ১১৫টি প্রতীক দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকা আইন মন্ত্রণালয়ের অনুমোদন পায়। তালিকায় দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে। প্রকাশিত তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি। নতুন যুক্ত হওয়া ৪৬টি সহ ইসির প্রতীকের সংখ্যা দাঁড়ালো ১১৫টি। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল রয়েছে মোট ৫১টি। ১১৫টি প্রতীকের মধ্যে ৫১টি থাকবে নিবন্ধিত দলগুলোর জন্য, আর অন্য প্রতীকগুলো থাকবে ভবিষ্যতে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টার সময় ২৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, ঝটিকা মিছিল ও অপতৎপরতার পেছনে দেশ ও বিদেশ থেকে অর্থায়ন করা হচ্ছে। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে দলটির প্রায় ২৫০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিএমপি। বিভিন্ন আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেড দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার জব্দ করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে হোটেল, ফ্ল্যাট, ছাত্রাবাসে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে সহযোগিতা চেয়েছে পুলিশ। বাংলাদেশ পুলিশ, স্পেশালি ডিএমপি পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ এই সকল ঝটিকা মিছিল হতে আজকে এখন পর্যন্ত ২৪৪ জন 244 জনকে গ্রেফতার করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, দেশ বিরোধী যে কোনো অপতৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে পুলিশ। স্বৈরাচারের থাবা থেকে মুক্ত হয়ে যখন স্থিতিশীল অবস্থায় এসে একটি সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সদস্যরা অপতৎপরতা চালাচ্ছে, যেটি আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মকাণ্ড রুখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দেশে হৃদরোগ চিকিৎসায় ৩৬টি সেন্টারের ২৮টি রয়েছে রাজধানী ঢাকায়। এ কারণে হার্ট অ্যাটাক, বাইপাস সার্জারি সহ হৃদরোগজনিত চিকিৎসা নেন এমন ৯৮% জটিল রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় আসতে হয়। হৃদরোগ চিকিৎসা কেন্দ্রগুলো দেশের প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়ার তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো চিকিৎসা না পেয়ে হৃদরোগে অকাল মৃত্যু বাড়ছেই। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে আলোচনা। হৃদরোগ বিশেষজ্ঞরা বলছেন, দেশে ৩৪% মৃত্যুই ঘটছে হৃদরোগে। এই মৃত্যুর অধিকাংশই অকাল মৃত্যু। অথচ সচেতনতা বাড়িয়ে সময়মতো পিসিআর চিকিৎসা দেয়া গেলে হৃদরোগ জটিলতায় মৃত্যু কমানো সম্ভব। মুহূর্তের মধ্যে যখন আমরা রাত্রে সে আবার সুস্থ মতো ঘুমাতে পারি, আমাদের হৃদয় একটা রোগী প্রায় এস্টিলেটেড এমআই নিয়ে আসে, প্রচণ্ড ব্যথা, আমরা যদি প্রাইমারি পিসিআই করে দিই সে তার ব্যথা কমে যায়। বিশ্বব্যাপী হৃদরোগ সমস্যা বেড়েছে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, ২০২২ সালে বিশ্বে প্রায় ২ কোটি মানুষের মৃত্যু হয়েছে হৃদরোগে, যা মোট মৃত্যুর ৩২%। দুঃখের বিষয় হচ্ছে এই ৩৬টা বা ৩৫টা সেন্টারের ২৮টার অবস্থান হচ্ছে ঢাকা শহরে, আর ঢাকার বাইরে যে বাংলাদেশ আছে সেখানে অবস্থান মাত্র 7টা কি 8টা সেন্টার। হৃদরোগ চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজকে আধুনিকায়ন, পাশাপাশি প্রত্যন্তে হৃদরোগ চিকিৎসা ও প্রতিরোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। আমি আশা করব এই ডিপার্টমেন্টকে উনি যদি ব্যাকআপ দেন, তারা কিন্তু এই প্রাইমারি পিসিআই প্রোগ্রামটা আরও বেশি ফলপ্রসূ আকারে আপনাদের সামনে দেখাতে পারবেন। অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগীয় প্রধান ডাক্তার কাজী নজরুল ইসলামের হৃদরোগ নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও ঢাকা মেডিকেলের সিসিইউতে নতুন ২০টি শয্যার সংযোগ কার্যক্রমের উদ্বোধন হয়। বিশ্ব হার্ট দিবসের এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্ম শতবর্ষে ৫৬,০০০ স্কয়ার মাইল জুড়ে শীর্ষক মোবাইল হেলথ কেয়ার প্রোগ্রাম চালু করেছে স্কয়ার গ্রুপ। গুলশানের স্যামসন সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। মানবজাতির কল্যাণের যে স্বপ্ন জীবন জুড়ে দেখেছেন স্যামসন এইচ চৌধুরী, এই উদ্যোগ তারই পদাঙ্ক অনুসরণ করে বলে জানান তিনি। লায়লা নওশিনের রিপোর্ট। দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেয়েছিলেন স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তার জন্মশতবর্ষে স্কয়ার গ্রুপের উদ্যোগ ৫৬,০০০ স্কয়ার মাইল জুড়ে মোবাইল স্বাস্থ্যসেবা। বুধবার এই উদ্যোগের ঘোষণা দেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। এর আগে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে তিনি জানান, বাংলাদেশের প্রতিটি প্রান্তে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতীক এই উদ্যোগ। সারা দেশ ব্যাপী এই মোবাইল হসপিটালটি মুভ করবে নিম্ন মধ্যবিত্ত মানুষ, যাদের ডক্টরের কাছে যাওয়ার মতো যথেষ্ট সামর্থ্য নাই, তাদের জন্যই এই হসপিটালটি মুভ করবে। আমরা মনে করি যারা আমাদের দেশের মানুষ, যারা আমাদেরকে এই জায়গায় আসতে সাহায্য করেছে, এই সার্ভিসটা আমরা তাদের জন্য প্রোভাইড করতে চাই। এর সঙ্গে যদি কেউ সহযোগিতা করতে চায়, মোস্ট ওয়েলকাম। মানে এটার মধ্যে আমাদের কোনো মানে অর্থনৈতিক কোনো নেই, যে ইটস নট আ বিজনেস ফর আস। মোবাইলে হেলথ কেয়ারের মাধ্যমে চিকিৎসক, ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর কথা জানান তিনি। মেয়েদের অনেক সময় এমন শারীরিক কিছু অসুবিধা হয় বা রোগ হয়, যেগুলো ইভেন তারা তাদের হাজব্যান্ডদের সঙ্গেও শেয়ার করতে করে না বা করতে লজ্জা পায়। তো সেই ক্ষেত্রে আমাদের ফিমেল কলিগসরা, ফিমেল ডক্টররা আমরা পাঠিয়ে এগুলো আমরা তাদেরকে
চিকিৎসা তাদের আমরা ব্যবস্থা করব এবং অলরেডি সেটাও আমরা শুরু করেছি। আয়োজনে উপস্থিত ছিলেন স্কয়ার পরিবারের কর্মকর্তারা। বৃহস্পতিবার ঢাকার কাকরাইলে সেন্ট মেরিজ ক্যাথেড্রালে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্যামসন এইচ চৌধুরীর পরিবারের সদস্যরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। কেবল আলোচনায় সীমাবদ্ধ না থেকে জলবায়ু উদ্বাস্তুদের জন্য সময় উপযোগী পদক্ষেপে জোর দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীতে ন্যায়সঙ্গত রূপান্তর শীর্ষক সম্মেলনে যোগ দিয়ে বক্তারা জলবায়ু অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোগের বাধ্যবাধকতা তুলে ধরেন। বিস্তারিত মোশাহেদ রনি রিপোর্টে। জলবায়ু পরিবর্তন কেবল বৈশ্বিক সংকট নয়, এটি আমাদের প্রতিদিনের বাস্তবতা। তথ্য বলছে গত ২০ বছরে জলবায়ু বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় শীর্ষ 10-এ রয়েছে বাংলাদেশ। বছরে গড়ে ৭০ লাখ মানুষ চরম আবহাওয়ার শিকার যেমন হচ্ছেন, তেমনি প্রায় ৯ লাখের বেশি বাস্তুচ্যুত হয়ে শহরমুখী হচ্ছেন। এমন পরিস্থিতিতে জলবায়ু অভিবাসনের ন্যায্যতা নিশ্চিতে 2 দিনের ন্যায়সঙ্গত রূপান্তর সম্মেলন 2025-এর পর্দা উঠল। আয়োজনে যোগ দিয়ে বক্তারা শ্রমবাজারের বিপর্যয় রোধে গার্মেন্টস, ট্যানারি, নির্মাণ ও কৃষিখাতে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন। উৎপাদনশীলতা বাড়াতে এবং পরিবেশগত মান উন্নত করতে এই পরিবর্তনগুলো যেভাবে সাহায্য করবে, পাশাপাশি আমাদের শ্রমিকদের জন্য চাকরির ঝুঁকিও তৈরি করছে। The report calls upon health action plans, mandatory employers policies as well, specific protection for vulnerable groups. বাংলাদেশের শ্রমিক আন্দোলন এবং শ্রমিক আন্দোলনকে সহায়তা করে যে সমস্ত সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তাদের সবাই মিলে আমরা একটা কল অফ অ্যাকশন করব। A just transition would ensure fairer distribution of economic gains and manage environmental, digital, and demographic transitions so that no one is left behind. টেকসই অভিযাত্রা নিশ্চিতে নারী, যুবক এবং অভিবাসী শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া ন্যায়সঙ্গত রূপান্তর পূর্ণাঙ্গ হবে না বলে মত বিশিষ্টজনদের। Historically, we do have a couple of sectors in which we work already together, which is good for the economy of Bangladesh, which is also interestingly because we have a comparative advantage as the Netherlands. That's of course the water sector, which we do have a lot of collaboration already for a long time. উপকূলাঞ্চলে প্রতি বছরই ঝঞ্ঝা হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে এবং অনেক মানুষ কিন্তু ক্লাইমেট ভিকটিম হয়ে উদ্বাস্তু হচ্ছে। হাজার হাজার লোক চলে যাচ্ছে বিভিন্ন শহরে এই কাজের জন্য। এক্সট্রা প্রেশার পড়ছে আমাদের শহরগুলোতে এবং আমাদের কাজের ক্ষেত্রে। সেখানে গিয়ে কিন্তু তারা নানাভাবে আবার বিপদগ্রস্ত হচ্ছে এবং অপরাধ প্রবণতাও কিন্তু বাড়ছে বিভিন্ন শহরে। এই সমস্যা আরও বাড়বে সামনে যদি আমরা এটা নিয়ে কাজ না করি। তাই আমাদের দরকার নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও অর্থায়ন, যুবকদের গ্রিন স্কিলস উন্নয়ন এবং অভিবাসীদের নীতি প্রক্রিয়ার অন্তর্ভুক্তি। আমাদের সবার হাত এক হতে হবে এবং তখনই কিন্তু আমরা একটা ভালো কিছু করতে পারবো। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে একটু মমতা মিশিয়ে এগিয়ে আসলে আমাদের এই দেশটা ভালো থাকবে, আমাদের এই মানুষগুলো ভালো থাকবে এবং আমরাও ভালো থাকবো। যে উন্নয়নের কথা আমরা দীর্ঘ প্রায় 1 দশকের বেশি সময় ধরে শুনেছি, এটা আসলে উন্নয়ন না, এটা উন্নয়নের একটা অংশ হতে পারে। উন্নয়ন হলে একটা সামগ্রিক চিন্তাধারা, কিন্তু এই সামগ্রিক চিন্তাধারা থেকে আমরা যখন বেরিয়ে যাই, আমরা যখন একটা অন্যরকম বয়ান তৈরি করি আমাদের নিজেদের জন্য, এইটা আসলে উন্নয়ন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় ন্যায়সঙ্গত রূপান্তর শুধু একটি নীতিমালা নয়, বরং এটি ন্যায্যতার দাবি। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। ভাঙন রোধ সহ নদী তীরের এলাকার পরিবেশের টেকসই উন্নয়নে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেছেন পরিবেশবাদীরা। বিশিষ্টজনেরা বলেছেন, সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রংপুরের তিস্তা তীরবর্তী অঞ্চলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন কর্মসূচি পরিবেশগত সংকট মোকাবেলায় সহায়ক হবে। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় প্রত্যন্ত অঞ্চলে সবুজ বেষ্টনী গড়তে নতুন প্রজন্মের মাঝে বিতরণ করা হয় দেশীয় নানা জাতের গাছের চারা।
মেরিনা লাভলির তথ্য ও এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বন্যা ও নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কষাঘাতে জর্জরিত রংপুরের নদী তীরের বাসিন্দারা প্রতি বছরই বাস্তুচ্যুত হচ্ছেন অসংখ্য মানুষ, হুমকিতে জীববৈচিত্র্য। পরিস্থিতির উত্তরণে প্রাকৃতিক সুরক্ষা বলয় তৈরিতে বাংলালিংককে সাথে নিয়ে রংপুরের গঙ্গাচড়ার মহিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও তিস্তা সেতু রক্ষা বাঁধে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদে রংপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। আমরা এই যে বৃক্ষরোপণ করছি, এই যে গাছ বড় হচ্ছে এবং এই যে সবুজের সমারোহ ঘটছে, এই সবুজ কিন্তু আমাদের মানসিক প্রশান্তি দিচ্ছে, সবুজ আমাদের স্বাস্থ্য ভালো রাখছে। সবুজের ভেতরে যখন আমরা চলাফেরা করি আমাদের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ভালো থাকে। আসুন বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে যত জায়গা আছে, পতিত জমি আছে, সেখানে বৃক্ষরোপণ করি এবং সবুজে বাংলাদেশটাকে ছেয়ে ফেলি। সবুজ উৎসবে পরিবেশ সুরক্ষার প্রত্যয় শিক্ষার্থী ও পরিবেশ কর্মীদের। গাছ আমাদের অক্সিজেন দেয়, এটা রোপণ করব এবং রক্ষণাবেক্ষণ করব। আমাদেরও প্রয়োজন গাছকে সুন্দরভাবে আগলে রাখার। একমাত্র গাছই হলো সুন্দর প্রকৃতিকে সাজানোর জন্য। এরকম অনুষ্ঠান প্রতি বছর হলে এই এলাকা গাছে ছেয়ে যাবে, গাছগুলো সুন্দরভাবে লাগানো হবে এবং এটার পরিচর্যা সুন্দরভাবে হবে। সুধীজনরা বলছেন নতুন প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গতিশীলতা আসবে সবুজায়নে। আমাদের এই তিস্তা নদী যদি আমরা প্রকৃতিভাবে যদি আমরা সাজাতে চাই, প্রতিটা জায়গায় আমাদের গাছ লাগাতে হবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যে কাজটা করছে, এই মহৎ উদ্যোগের সাথে বাংলালিংক যে অ্যাসোসিয়েটেড হতে পারছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমরা সবসময় এই ধরনের উদ্যোগকে সবসময় স্বাগত জানাই এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশকে সবুজে গড়তে চাচ্ছি। অন্যান্য জায়গার মতো রংপুরেও এই বৃক্ষরোপণে আমরা নিজেদেরকে নিবেদিত করতে পেরেছি। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে শুধু বৃক্ষরোপণই নয়, সচেতনতা ও পরিবেশ বান্ধব উন্নয়নের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। শিক্ষার্থীদের হাতে কলমে কৃষি শেখাতে বিদ্যালয় ভবনের ছাদকে সাজানো হয়েছে সবুজ ফসলি আয়োজনে। শিক্ষার্থীদের উদ্যোগ আর শিক্ষকদের তত্ত্বাবধানে ভিন্নধর্মী এই ছাদ কৃষি গড়া হয়েছে মুন্সিগঞ্জ জেলা সদরের বজ্রযোগিনী গ্রামে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়। এখানে তিনতলা ভবনের উপরে ৩,৫০০ বর্গফুটের এই ছাদে গত ২ বছর ধরে চলছে ছাদ কৃষির চর্চা। এখানে শিক্ষার্থীরা শুধু বইয়ের পাতার শিক্ষা নয়, হাতে কলমে শিখছে ফসল উৎপাদনের পদ্ধতি। এই কৃষি শিক্ষার ভিতরে বইতে যা লেখা আছে সেটা পড়ে তোমরা কতটুকু বুঝতে পারো? বই পড়েও বোঝা যায়, তারপরে আমরা প্র্যাকটিক্যালি আমাদের শিক্ষকরা মাঠে দেখায় দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেও একজন কৃষিপ্রাণ মানুষ, তার নেতৃত্বে চলছে কার্যক্রমটি। ছাদের যে বিশাল জায়গা রয়েছে, এটা একটা সম্ভাবনা আছে। তারপর থেকে শুরু হলো যে আমি ছাদে কিছু করব। আমার মূলত লক্ষ্য হচ্ছে যে বিষমুক্ত বেগুন সাপ্লাই দেওয়া। এই পাঠশালায় শেখানো হয় ফসলের ক্ষয়ক্ষতি রোধে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াও ফসল উৎপাদনের কৌশল। চেনানো হয় ফসলের বন্ধু পোকা, আধুনিক কৃষি কৌশল আর টেকসই কৃষির নানা দিক। আচ্ছা, উপকারী পোকাগুলি কোনগুলি? মৌমাছি, তারপরে প্রজাপতি, ঘাসফড়িং, এগুলি কিন্তু আমরা রাখবো, এগুলো উপকার লাগবে। শিক্ষার্থী এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় এটি শুধুই স্কুল প্রাঙ্গণে বা ছাদের উপর একটি ছাদ কৃষি নয়, এটি শিক্ষার্থীদের সরাসরি কৃষি জ্ঞান আরোহণের একটি ক্ষেত্র। এই কাজটি দেশের অন্যান্য স্কুলেও একইভাবে সম্প্রসারণ ঘটতে পারে। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয় থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা ৩টা ৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। ঢাকার 7টি সরকারি কলেজকে একীভূত করে প্রস্তাবিত কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় করার উদ্যোগে আপত্তি জানিয়ে এবার একযোগে নিজ নিজ কলেজে মানববন্ধন করেছেন ওই সব কলেজের শিক্ষকরা। তারা বলছেন, প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হলে কলেজগুলোর উচ্চশিক্ষা ও নারী শিক্ষার সংকোচন এবং কলেজের স্বতন্ত্র কাঠামো ও ঐতিহ্য বিলুপ্ত হবে।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পদও বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দুপুরে ইডেন মহিলা কলেজের মূল গেটের সামনে মানববন্ধন করেন বিসিএস শিক্ষা ক্যাডার সমিতির ইডেন মহিলা কলেজ ইউনিটের শিক্ষকরা। এই সময় তারা বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, 7টি সরকারি কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাখা হলেও শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে এবং 7 কলেজের নাম বা কাঠামো পরিবর্তন করে কোনো অনুষদে বা অথবা স্কুলে রূপান্তর করা যাবে না। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। সুপার টাইফুন রাগাসার আঘাতে লন্ডভন্ড তাইওয়ান, হংকং, ফিলিপিন্স উপকূল, 18 জনের প্রাণহানি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলমান 6টি মামলার রায় হবে বলে জানিয়েছে দুদক চেয়ারম্যান। দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করতে দুর্নীতি দমন কমিশন এবং টিআইবির মধ্যে 5 বছর মেয়াদী সমঝোতা চুক্তি সই হয়েছে। রোকসানা আমিনের রিপোর্ট। দুর্নীতি প্রতিরোধে সংযোগ কার্যক্রমকে বেগবান ও গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মধ্যে 5 বছর মেয়াদী এই সমঝোতা চুক্তি হলো। চুক্তি শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ও দুদক চেয়ারম্যান। শেখ হাসিনার বিরুদ্ধে চলমান 6টি দুর্নীতির মামলার প্রসঙ্গে জানান দুদক চেয়ারম্যান। দুদককে ওয়াচটক হিসেবে সহযোগিতার পাশাপাশি যুগ পরিবর্তনের সাথে দুর্নীতির ধরন অনুযায়ী কাজ করার কথা জানান টিআইবি বাংলাদেশ প্রধান। দুদক সংস্কারের বিষয়ে ঐক্যমত্য কমিশনের বৈঠকে সব দল একমত। এখন রাজনৈতিক দলের সদিচ্ছা ও আমলাদের মানসিকতার পরিবর্তন হলে দুদক স্বাধীন হবে বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবার দুর্গাপূজা অতীতের চেয়ে উৎসব মুখর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে পূজার পবিত্রতা রক্ষার অনুরোধ জানান তিনি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জে.এম. সেন হলে দুর্গাপূজার প্রস্তুতি দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় তিনি চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এখানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, ওনাদের সব ধরনের প্রস্তুতি ওনারা নিয়েছে এবং যে প্রস্তুতি খুবই উনি বলছেন ওনারা 20 জন না 22 জন করে স্বেচ্ছাসেবক, এই স্বেচ্ছাসেবক 24 ঘন্টা থাকবে, তারপর সিসিটিভি থাকবে, আনসার থাকবে, তারপরে আপনার তো নর্মাল তো ফোর্স তো থাকবেই। এবারে নিটুল টাটা আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ চীন সাগরে সৃষ্ট সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানের 17 ও ফিলিপিন্সে 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 84 জন। নিখোঁজ রয়েছেন 124 জন। টাইফুনটি ফিলিপাইনের উত্তর, তাইওয়ানের দক্ষিণ এবং হংকংয়ে আঘাত হেনে চীনের মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলীয় জেলা হুয়ালিয়ানে। ওই জেলার প্রশাসনিক কর্মকর্তা লি কোয়ান তিং জানান, ঝড়ের আঘাতে হুয়ালিয়ানে 14 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 18 জন। হংকংয়ে আহত অন্তত 62 জন। এছাড়াও চীনের দক্ষিণ পূর্ব উপকূল থেকে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। LA ডাইভার্সিটি ফিল্ম ফেস্টিভ্যাল 2025-এ 2 ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আ থিং অ্যাবাউট কাশেম। ছবিতে দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনয় শিল্পীর পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশের শক্তিমান শিল্পী ইন্তেখাব দিনার। পাশাপাশি সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন চলচ্চিত্রটির পরিচালক বিজন ইমতিয়াজ।
আরিফুর রহমানের প্রযোজনায় চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন নুহাস হুমায়ুন। এই ছবির অন্য চরিত্রে অভিনয় করেছেন হাসনাত রিপন, মৌটুসী বিশ্বাস, তনুশ্রী কারকুন সহ অনেকে। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্র চায়নি বলে দুই দেশের শুল্ক আলোচনায় ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। দুই দেশের শুল্ক চুক্তি নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী সামনে আরও চ্যালেঞ্জ আছে উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান। অর্থনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষার্থী আর কূটনীতিকদের অংশগ্রহণে সেমিনারে বিশেষ অতিথি বাণিজ্য সচিব বলেন, যুক্তরাষ্ট্র কেনার থেকে বিক্রি করতে বেশি আগ্রহী। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে ময়মনসিংহকে বিভাগ ঘোষণার 10 বছর পরেও সুবিধাবঞ্চিত মানুষ, নানা জটিলতায় আটকে আছে নতুন শহর নির্মাণ কার্যক্রম। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আগামী 2 বছরে 10 লাখ মানুষের চক্ষু পরীক্ষা এবং 1 লাখ মানুষের ছানি অপারেশনের উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ এবং অরবিস ইন্টারন্যাশনাল। আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে সংস্থা দুটি এ বিষয়ে চুক্তি সই করেছে। এ সময় স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, পিকেএসএফ এর চেয়ারম্যান ডক্টর জাকির আহমেদ খান, অরবিস ইন্টারন্যাশনালের পরিচালক ক্রিস্টি হুবার্ট সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধে সংস্থার কান্ট্রি ডিরেক্টর ডক্টর মুনির আহমেদ বলেন, বর্তমানে প্রায় 5.5 লাখ মানুষ দৃষ্টিহীন, যাদের 70% ছানিজনিত কারণে অন্ধ। ময়মনসিংহ বিভাগ ঘোষণার 10 বছর পেরিয়ে গেলেও বিভাগীয় সুবিধা এখনও রয়ে গেছে শুধু কাগজে কলমে। নানা জটিলতায় এগুচ্ছে না নতুন শহর নির্মাণ কার্যক্রম। দীর্ঘদিনেও শেষ হয়নি ভূমি অধিগ্রহণ। এতে পুরনো শহরের চাপ বাড়ার পাশাপাশি দুর্ভোগ বেড়েছে 4 জেলার 2 কোটি মানুষের। শেখ মহিউদ্দিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। দেশের 8ম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগের নাম ঘোষণা আসে 2015 সালের 14 সেপ্টেম্বর। পরিকল্পিত ও আধুনিক বিভাগীয় শহর নির্মাণে অর্থ বরাদ্দ দিলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় তা থমকে যায়। সড়কগুলো প্রশস্ত না হওয়া ও নগরীর ভেতর দিয়ে রেললাইন যাওয়ায় চলাচল দিন দিন কঠিন হয়ে পড়ছে। বিভাগীয় দপ্তরগুলোর ভবন নির্মাণের স্থান নির্ধারণ করা হলেও প্রশাসনিক ও দাপ্তরিক কাজ চলছে ভাড়া বাড়িতে। নেতৃত্বের অভাব, অর্থের অসম বন্টন ও প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন এলাকাবাসী। বিভাগীয় শহরকে আমরা যেই রূপে পাওয়ার কথা, এখনো আমরা ওই রূপে বিভাগীয় শহরকে পাইনি। বিগত 10 বছর যাবৎ অধিগ্রহণ করা হলেও তাদেরকে এখন পর্যন্ত তাদের বিলগুলো পরিশোধ করা হয় নাই। এখন কেন এত দীর্ঘদিন যাবৎ যে সরকারটা আসলো, এটার অগ্রগতিটা কেন হচ্ছে না? বিভাগীয় শহর দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে ময়মনসিংহ নাগরিক আন্দোলন। বিভাগের সুযোগ সুবিধা আমরা পাই নাই। আমরা আশা করব বিভাগের একটা দৃশ্যমান আমরা স্থাপনা বিভাগের দেখতে চাই। বিভাগীয় কমিশনার জানান, ভূমি অধিগ্রহণের 85% কাজ শেষ। পুরোদমে কাজ করলে 3 বছরে দৃশ্যমান হবে নতুন বিভাগীয় শহর। এটা জেলখানার চর নিয়ে একটু এখনো ঝামেলা আছে, এগুলো ক্লিয়ার হয়নি। এগুলো একটা, এরপরে তো ওখানে বিল্ডিং করতে হবে, তো সেটার জন্য মাটি ভরাটের কাজ চলছে। তো আমার যেটা ধারণা যে এই কাজগুলো করতে কমপক্ষে হলেও যদি ফুল ফ্লেজে করে 3 বছর আগে হবে না। 945 একর জমির উপর বিভাগীয় শহর স্থাপনে ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন প্রকল্পে 1224 কোটি টাকা অনুমোদন দেয় সরকার। সাদিয়া ওমর, চ্যানেল আই। পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ আছে। গোপনীয়তা যেন লঙ্ঘিত না হয় সেজন্য সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন ভবনে প্রবাসী ভোট বিষয়ে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন ও লন্ডন প্রবাসী বাংলাদেশিদের সাথে অনলাইনে মতবিনিময় সভায় তিনি জানান, নভেম্বরের 3য় সপ্তাহে প্রবাসীদের ভোট দেয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন করা হবে। কমিশনার জানান, ভোটের আগে শেষ সময়ে আদালত কর্তৃক কোনো আসনের প্রার্থিতা বাতিল হলে সেই আসনের সব প্রবাসী ভোট বাতিল হবে।
আধুনিক এবং মানসম্মত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকার ইচ্ছে মতো বিনিয়োগ করুক, জমি অধিগ্রহণ করুক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ের আড়ালে যদি ঢাকা কলেজ ঢেকে যায় তা মেনে নেবে না শিক্ষার্থীরা। এমন মন্তব্য করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেছেন, বহুল আলোচিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়া এখনও দৃশ্যমান হয়নি। শিক্ষার্থীদের আশঙ্কা, ঢাকা কলেজের অস্তিত্ব বিলীন করতে কেউ কেউ উঠে পড়ে লেগেছে। বেলা 11:30টায় ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা সমাবেশ করে। পরে একটি মিছিল ঢাকা কলেজ থেকে ইডেন কলেজ হয়ে আবার ঢাকা কলেজে এসে শেষ হয়। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তারা বলেন, সারা দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, প্রতিটি মন্ত্রণালয়ের দপ্তর, অধিদপ্তরে আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক নিয়োগের নামে চলছে শোষণ, নিপীড়ন ও অনিয়ম। শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের সদস্যরা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। শর্ত পালনে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত, 1 বছরের বেশি পর্যালোচনার পর আইসিসির সিদ্ধান্ত। ব্রিটেনের সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইন ইউকে প্রবাসীদের পাশাপাশি বিভিন্ন দেশেও সাহায্য সহযোগিতা করছে। রোববার বার্মিংহামের স্থানীয় ব্যাংকুয়েট হলে 11তম দ্বিবার্ষিক সম্মেলনে আগামী 2 বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে সুরমান মিয়ার ক্যামেরায় আব্দুল আহাদ সুমনের রিপোর্ট। 1993 সাল থেকে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইন ইউকে বাংলাদেশের বিভিন্ন জেলায় অসহায় মানুষের সাহায্য করে আসছে। সিডর, আইলার সহ বিভিন্ন দুর্যোগের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। দ্বিবার্ষিক সম্মেলনে বিদায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শুধু বৃহত্তর সিলেট নয়, কুমিল্লা, নোয়াখালী সহিত আমরা গত বছরের যে ডেভাস্টেটেড ফ্লাড, কুমিল্লা এবং নোয়াখালী, সেখানেও আমরা অংশগ্রহণ করেছি। কর্নার অফ ইংল্যান্ড, ইউকে থেকে আজকে আসে এখানে একটা ফেস্টিভ্যালের মতন হয়ে যাচ্ছে, এবং আমরা আজকে আমার বিদায়ী আসার জেনারেল সেক্রেটারি 2 টার্ম পরে বিদায় নিচ্ছি, বাট গ্রেটার সিলেট ছাড়বো না, গ্রেটার সিলেটের সাথে থাকবো। জেএসসির 12টি রিজিয়নের 20টি ব্রাঞ্চ থেকে 6 শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সালেহ আহমদকে সভাপতি, ফিরোজ খানকে সাধারণ সম্পাদক এবং আরজু মিয়া MBE-কে কোষাধ্যক্ষ করে আগামী 2 বছরের জন্য 35 সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশন। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাকে যে আপনাদের গুরু দায়িত্ব দিয়েছেন, এবং আমি আপনাদের সবাইকে নিয়ে কাজ করব। আমাদের যত প্রজেক্টগুলো আছে সব প্রজেক্টগুলো ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব। উৎসবমুখর পরিবেশে দ্বিবার্ষিক সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রতিনিধিরা। এই গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের যে প্রবাসীদের দাবি দাওয়া আদায়ে আরো বলিষ্ঠ ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের বিজিএম সফল এবং সার্থক হয়েছে, এর জন্য আমি ধন্যবাদ জানাই। আয়োজনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মনসুব আলী জেপি, মির্জা আসাব বেগ, কামরুল হাসান চুনু ও অন্যান্যরা। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। এবারে জানাবো খেলার খবর। ধারাবাহিকভাবে সদস্যপদ সংক্রান্ত দায়িত্ব পালনে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC। দীর্ঘমেয়াদে এই স্থগিতাদেশ দুর্ভাগ্যজনক হলেও এটি প্রয়োজনীয় পদক্ষেপ বলে ICCর পক্ষ থেকে জানানো হয়েছে। 1 বছরের বেশি সময় ধরে চলা পর্যালোচনা ও বিভিন্ন অংশীদারের সঙ্গে আলোচনার ভিত্তিতেই বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে ICC। কার্যকর শাসন কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হওয়া, মার্কিন অলিম্পিক ও প্যারা অলিম্পিক কমিটির কাছে জাতীয় নিয়ন্ত্রক সংস্থা হিসেবে স্বীকৃতি না পাওয়া এবং ক্রিকেটের ভাবমূর্তির ক্ষতি হয় এমন কর্মকাণ্ডে লিপ্ত হওয়াকেই মূল কারণ হিসেবে উল্লেখ করছে সংস্থাটি। তবে এ শাস্তির পরও আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া T20 বিশ্বকাপ কিংবা 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশ নিতে পারবে যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল। সংবাদের শেষ ভাগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
জুলাই গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে বোমা বর্ষণের নির্দেশ দেন শেখ হাসিনা। রাজাকার হিসেবে ফাঁসি দেওয়ার কথোপকথন ফরেনসিক টেস্টে প্রমাণিত। বিশ্ব নেতাদের সম্মানে ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। নৌকা স্থগিত রেখে ১১৫টি প্রতীক চূড়ান্ত করে নির্বাচন কমিশনের গেজেট। নেই শাপলা, ফিরেছে দাঁড়িপাল্লা। জলবায়ু উদ্বাস্তুদের জন্য সময় উপযোগী পদক্ষেপে গুরুত্ব আরোপ। দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোগের বাধ্যবাধকতা নিয়ে আলোচনা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রংপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশগত সংকট মোকাবেলায় সহায়ক হওয়ার প্রত্যাশা। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।